থিওরি অফ এভরিথিং বা সব কিছুর তত্ত্ব। এটা শুনলে আপনার মাথায় কী আসে? এমন একটি থিওরি যা ইউনিভার্সের শুরু থেকে আজ পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্রতর থেকে শুরু করে সবচেয়ে বৃহত্তর এবং সবচেয়ে সহজ থেকে শুরু করে সবচেয়ে কঠিন জিনিসগুলোকে ব্যাখ্যা করা যায় মাত্র একটি থিওরির মাধ্যমে। এটা কোনো নতুন ধারণা না, সেই বিংশ শতাব্দী থেকেই এর উপরে কাজ চলছে এবং এর দিকে আমরা ধাপে ধাপে এগিয়েও যাচ্ছি। তবে কেমন হবে এই থিওরি অফ এভরিথিং বা সব কিছুর তত্ত্ব এবং কতটা সাধারণ মানুষের বোধগম্য হবে? ফিজিক্সের সবথেকে যুগান্তকারী দুই তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম থিওরি অফ পার্টিকেলস। এই দুই তত্ত্বের উপর ভর করেই গড়ে উঠেছে আধুনিক পদার্থবিদ্যা। এই দুই তত্ত্বের মাধ্যমেই ফিজিক্সের প্রায় সব কিছু ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম থিওরি ব্যাখ্যা করে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জিনিসগুলোকে, যেমন সাবঅ্যাটমিক পার্টিকেলসের অ্যাট্রাকশন, রিপালশন এবং স্পিন, কিংবা ইলেকট্রনের সুপারপজিশন এক্সেট্রা। এবং থিওরি অফ রিলেটিভিটি ব্যাখ্যা করে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডকে, যেমন বড় বড় সব গ্রহ নক্ষত্রদের অরবিটাল পিরিয়ড, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সেট্রা। এই দুটি থিওরি নিজের নিজের ডোমেইনে একদম পারফেক্ট এবং সেখানে এদের কম্পিটিশনে কেউ নেই। বাট যখনই এদেরকে একে অপরের ডোমেইনে নিয়ে আসা হয় তখনই এরা দাহা ফেল করে। থিওরি অফ রিলেটিভিটি দিয়ে কখনোই ইলেকট্রনের স্পিনকে ব্যাখ্যা করা যায় না, তেমনি কোয়ান্টাম থিওরি দিয়ে গ্রহ নক্ষত্রের মহাকর্ষ বলকে ব্যাখ্যা করা সম্ভব না। এবং এমন একটি তত্ত্ব যা মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের সব কিছুকে ব্যাখ্যা করতে পারবে, সেটাকেই আমরা বলি থিওরি অফ এভরিথিং। থিওরি অফ এভরিথিং হতে পারে থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সের মিলিত রূপ। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম থিওরি নিজের নিজের ডোমেইনে পারফেক্টলি কাজ করছে এবং আমরা সব কিছুকে ব্যাখ্যা করতে পারছি, তাহলে আমাদের থিওরি অফ এভরিথিংয়ের দরকারটা কী? আসলে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্স দুটিকেই দরকার, যেমন ব্ল্যাক হোল সম্বন্ধে জানতে কিংবা বিগ ব্যাংয়ের রহস্য উন্মোচন করতে। এখানে থিওরি অফ রিলেটিভিটি কিংবা কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো একটি দিয়ে কাজ হবে না। আবার দুটিকে আলাদা আলাদাভাবে প্রয়োগ করলেও আমরা ফলাফল পাবো না। সেক্ষেত্রে আমাদের এমন একটি থিওরি দরকার যা এই দুটি তত্ত্বের প্রিন্সিপালকেই মেনে চলবে। আর থিওরি অফ এভরিথিংকে শুধুমাত্র থিওরি অফ রিলেটিভিটি কিংবা কোয়ান্টাম থিওরি অফ পার্টিকেলসকে ব্যাখ্যা করলেই চলবে না। একে নিউটনস ল অফ মোশন, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন সহ সব ধরনের তত্ত্বকেই নির্ভুলভাবে ব্যাখ্যা করতে হবে। তাই থিওরি অফ এভরিথিং বানাতে হলে আমাদেরকে সব থিওরিকে ইউনিফাই করতে হবে, যার কারণে বিজ্ঞানীরা একে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি নামেও ডাকেন। থিওরি অফ এভরিথিং বানানোর ক্ষেত্রে আমাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছে স্ট্রিং থিওরির ধারণা। আপনারা যদি স্ট্রিং থিওরি সম্বন্ধে না জানেন এবং আমাদের স্ট্রিং থিওরি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমাদের কাছে রয়েছে স্ট্যান্ডার্ড মডেল অফ এলিমেন্টারি পার্টিকেলস, যেখানে দুই ধরনের পার্টিকেলস বা কণা রয়েছে, বোসন্স এবং ফার্মিয়ন্স। ফার্মিয়ন্সকে নামকরণ করা হয় স্যার এনরিকো ফার্মির নামে এবং বোসনকে নামকরণ করা হয় স্যার সত্যেন্দ্রনাথ বোসের নামে। এখানে ফার্মিয়ন্স ম্যাটার বা পদার্থের কণা এবং বোসন ফোর্স বা বলের। এখানে গ্লুয়ন, ফোটন এবং WOZ বোসন হল স্ট্রং নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক নিউক্লিয়ার ফোর্সের কণা। তবে এখানে গ্র্যাভিটির কণা, গ্র্যাভিটন্সের কোনো উল্লেখ নেই, কারণ গ্র্যাভিটন্সকে এখানে ইনক্লুড করা হলে এখানকার পুরো ম্যাথ অকার্যকর হয়ে পড়বে। গ্র্যাভিটিকে ব্যাখ্যা করতে পারে আমাদের আপেক্ষিকতা তত্ত্ব, অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি। তবে থিওরি অফ রিলেটিভিটির মতে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন
কোনো ফোর্স বা বল না, এটি স্পেস টাইম ফ্যাব্রিকে হওয়া একটি জিওমেট্রিক্যাল কার্ভেচার। কিন্তু স্ট্রিং থিওরির মাধ্যমে গ্র্যাভিটি এবং গ্র্যাভিটির পার্টিকেল গ্র্যাভিটন দুটোকেই ব্যাখ্যা করা যায়, এবং গ্র্যাভিটনকে স্ট্যান্ডার্ড মডেলে নিয়ে আসলেও কোনো সমস্যা হয় না। যেমনটা আমরা জানি, সব ধরনের পার্টিকেলই অতি সূক্ষ্ম স্ট্রিং দ্বারা তৈরি। আবার এই স্ট্রিং দুই ধরনের, ক্লোজড এবং ওপেন স্ট্রিং। ওপেন স্ট্রিং অর্থাৎ এর দুই মাথা খোলা, এবং ক্লোজ স্ট্রিং মানে এর দুই মাথা একে অপরের সাথে লাগানো। এবং সব এলিমেন্টারি পার্টিকেলস এক্সেপ্ট গ্র্যাভিটন ওপেন স্ট্রিং দ্বারা তৈরি, এবং গ্র্যাভিটন তৈরি ক্লোজ স্ট্রিং দ্বারা। ওপেন স্ট্রিংগুলোর দুই মাথা আমাদের 3 ডাইমেনশনাল স্পেস টাইমের সাথে জুড়ে থাকে, কিন্তু ক্লোজড স্ট্রিংগুলো কোনোভাবেই আমাদের স্পেস টাইমের সাথে জুড়ে নেই। তাই এই ক্লোজ স্ট্রিং দ্বারা তৈরি গ্র্যাভিটন পার্টিকেল উৎপন্ন হওয়ার সাথে সাথেই অন্য সব ডাইমেনশনে ছড়িয়ে পড়ে, এবং আমাদের ডাইমেনশনে খুব অল্প পরিমাণই থেকে যায়। তাই হয়তো গ্র্যাভিটেশনাল ফোর্স এত উইক। কিন্তু স্ট্রিং থিওরি বলে হয়তো গ্র্যাভিটিও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মতোই শক্তিশালী, কিন্তু এটা অনেক ডাইমেনশনে ছড়িয়ে পড়ার কারণে আমরা সম্পূর্ণটাকে অনুভব করতে পারি না, তাই এটাকে এত দুর্বল মনে হয়। তবে এটা এখনও পর্যন্ত একটি হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এর কোনো প্রমাণ বিজ্ঞানীদের কাছে নেই। থিওরি অফ এভরিথিংয়ের ক্যান্ডিডেট হিসেবে স্ট্রিং থিওরি অন্য সব থিওরি থেকে একটু এগিয়ে আছে, তবে এটাও থিওরি অফ এভরিথিং হিসেবে একদম পারফেক্ট না। কোয়ান্টাম মেকানিক্স এবং থিওরি অফ রিলেটিভিটি মিলে যদি একটি থিওরি তৈরি করা হয়, তাহলে সেটা অলমোস্ট ফিজিক্সের সব কিছুকেই ব্যাখ্যা করতে পারবে। তাই থেকে থিওরি অফ অলমোস্ট এভরিথিংয়ের নাম দেওয়া যেতে পারে। আর থিওরি অফ এভরিথিং বানাতে হলে আমাদেরকে থিওরি অফ অলমোস্ট এভরিথিংয়ের পর্যায়টাকে পার হতেই হবে। এ ব্যাপারে স্যার স্টিফেন হকিং মনে করতেন, থিওরি অফ এভরিথিং প্রকৃত অর্থে থিওরি অফ এভরিথিং হতে পারবে না, কারণ মহাবিশ্বে জানার জন্য নতুন কিছু অবশ্যই থাকবে। তাই থিওরি অফ এভরিথিংও কন্টিনিউয়াসলি আপগ্রেড হতে থাকবে। আপনার কি মনে হয়, যেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পার্টিকেল থেকে শুরু করে ব্ল্যাক হোল এবং বিগ ব্যাং পর্যন্ত ব্যাখ্যা করতে পারবে, এমন একটি থিওরি বানাতে আমাদের আর কত সময় লাগবে? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।